হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটু বের হলাম। ওয়েদারটা মোটামুটি বলা যায়, কারণ বেশ ঠান্ডা পড়েছে আর অনেক বাতাস। সো টেম্পারেচার বেশি না, বাট ফিলস লাইকটা বেশি। আর আমি এখন একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় আছি। এটা বেসিক্যালি সিনিয়র সিটিজেনদের জন্য আর কি, যারা বয়স্ক, যাদের মানে কি বলবো, এটা বাংলাদেশে বৃদ্ধাশ্রম যেটা বলে আর কি, সিনিয়র সিটিজেন হাউজিং। সো এখানে বয়স্ক মানুষজনরা থাকে। তো আমি যদি আপনাদের আশেপাশে পরিবেশটা দেখাই, এই যে এখানে একটা বিল্ডিং, আমার পিছনে আবাসিক বিল্ডিং, তারপর এইখানে একটা। তো এরিয়াটা বেশ বড়, আমি হয়তো ক্যামেরায় ঠিকভাবে দেখাতে পারছি না। আর এদিকে এই পাশে আরো অনেক কিছু আছে। এই পাশে হয়তো এদিকটায় ওদিকে আরো হাউজিং আছে, ওগুলো কি বলে কন্ডো টাইপের আর হাউজিং। ওখানেও সিনিয়র সিটিজেনরা থাকে। আর এটা অ্যাপার্টমেন্ট টাইপের, আর ওখানে কিছুটা একটু জয়েন্ট কন্ডো টাইপের। এখানে কন্ডো বলে আর কি, যে জোড়া জোড়া লাগানো যে বাড়িগুলো আর কি। তো এখানে আমি মাঝে মাঝে আসি। এখানে আসলে দেখা যায় যে আমার খুব ভালো লাগে, কারণ পরিবেশটা সুন্দর, নিরিবিলি। মাঝে মাঝে কিছু সিনিয়র সিটিজেন দেখি, ওরা এখানে ব্যায়াম ট্যাম করে, হাঁটা চলাফেরা করে। তো আমি এখন যেটা দিয়ে রেকর্ডিং করছি, এটা DJI Pocket 3। আমার কাছে বেশ ভালো লাগে এটা, কারণ এটার সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি বেশ ভালো। এবং এটা গিম্বল, সো দেখা যায় আমি কোথাও রেখে যদি মুভ করি, তো এটার সাথে সাথে কিন্তু মুভ করে। এই যে আমি যেখানে যাচ্ছি এটা সেদিকেই মুভ করছে। আমি যদি উঠি তাহলে সেটা ক্যামেরাটা ওদিকে অ্যালাইন হচ্ছে। তো খুবই ব্লগিং ফ্রেন্ডলি। যারা ব্লগিংটাকে খুব ভালোবাসেন এবং যারা চান যে তাদের সব কিছু রেকর্ডিং করতে এবং পাবলিকলি শেয়ার করতে, ইনফরমেটিভ জিনিসপত্রগুলো মানুষের সাথে শেয়ার করতে, তারা এই ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটা খুব ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে। আমি তেমন ভালো কন্টেন্ট বানাই না, মোটামুটি বানাই। আর আমার ভিডিওগুলো আমি সেভাবে এডিটিং অথবা কাস্টমাইজিং করি না, কারণ এতে করে অনেক টাইম লাগে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, যারা ইউএসএতে আসতে চান, পড়াশোনা করতে চান এবং ইউএসএতে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য। তো কোনো একটা ভিডিওতে আমি আমার জার্নিটা শেয়ার করব। আমি কখন প্রসেস স্টার্ট করলাম, কখন ইন্টারভিউ দিলাম, কখন কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, টোটাল জার্নিটা আমি দেখে একটু গুছিয়ে, মানে কোন ডেটে কী করেছি সব কিছুই আমি একটা স্ক্রিপ্ট বানিয়ে তারপর আর কি বসবো ভাবছি। তো আজকে যেটা আমি বলতে চাচ্ছি, যে যারা আর কি আজকে তাদের জন্য যারা পড়াশোনার শেষে, ব্যাচেলর শেষে লং টার্ম গ্যাপ আছে। লং টার্ম গ্যাপ বলতে আমার মতো আর কি। যেমন আমি ব্যাচেলর কমপ্লিট করেছি 2012-এ, অ্যান্ড এখন 2026। এখানে আসলাম 2024-এ। অলমোস্ট 12 ইয়ার্স পরে আমি মাস্টার্স করছি। তো এটা একটা হিউজ গ্যাপ। সো
সো এই গ্যাপ নিয়ে আপনি এখানে মাস্টার্স করতে যারা আসতে চান তারা হচ্ছে আমাকে ফলো করতে পারেন, আমার এই কন্টেন্টটা ফলো করতে পারেন। কারণ আমি একটা ভালো এক্সাম্পল যে হিউজ গ্যাপ নিয়েও পড়াশোনার গ্যাপ বলতে হচ্ছে এখানে পড়াশোনার মাঝখানে গ্যাপ আর কি, যে আপনাদের সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি এইচএসসি অনার্স, তারপর হচ্ছে মানুষ চাকরিতে ঢুকে অথবা কেউ মাস্টার্স করে। তো অনার্স করার পরে প্রায় এক যুগ পর 12 বছর পর যদি আপনি আবার মাস্টার্স করতে যান, তখন বাংলাদেশে করতে গেলে তো সমস্যা হবে না, আপনি গেলেই নিয়ে নেবে। আর যদি বাইরে আসতে চান তখন কিছু সমস্যা ফেস করতে পারেন, বাট সেই সমস্যাগুলো হচ্ছে আপনি যদি প্রপারলি ক্লারিফিকেশন এবং জাস্টিফিকেশন দিতে পারেন তাহলে এটা কোনো সমস্যাই না। ঠিক আছে, এটা কোনো সমস্যাই না। বেটার কিছু কিছু ক্ষেত্রে আরও ভালো আপনি রেসপন্স পেতে পারেন, যেটা আমি পেয়েছি। কারণ হচ্ছে আমি ভালো রেসপন্স কীভাবে পেয়েছি, যে আমি এখানে আসলে মাস্টার্স করতে আসছি হচ্ছে সাইবার সিকিউরিটিতে, নিউ ইয়র্কে আসছি। ইউনিভার্সিটি হচ্ছে ফোর্ডাম ইউনিভার্সিটি। সো এখানে আমি উইদাউট পেমেন্ট, আমার কোনো খরচপাতি কিছুই লাগছে না, আমি এখানে মাস্টার্সটা কমপ্লিট করছি। আমার স্কলারশিপ আছে, 70% স্কলারশিপ ছিল প্রথম 2টা সেমিস্টারে, এরপরে 50% স্কলারশিপ। দেন আমার স্টাইপেন ছিল, স্টাইপেন হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে হচ্ছে ক্যাম্পাসে আমি অন ক্যাম্পাস জব করেছি। অন ক্যাম্পাস জব করতে আমার গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টে হচ্ছে অন ক্যাম্পাস জব। সো একটা প্রফেসরের আন্ডারে আমি কাজ করেছি। তো সেখান থেকে আমি স্যালারি পেয়েছি। তো সেই স্যালারি এবং আমার স্কলারশিপ দুটো মিলে হচ্ছে আমার কোনো কস্টিং লাগে নাই পড়াশোনা করতে। তো যদি লাগতো তাহলে হয়তো আমি এখানে আসতাম না, কারণ এটা পসিবল না যে নিউ ইয়র্কের মতো জায়গায় ইউএসএতে এসে নিজের টাকা দিয়ে পড়াশোনা করা, আবার এখানে লিভিং কস্ট বেয়ার করা। ইট কোয়াইট ইম্পসিবল আই উড সে, কজ লিভিং কস্ট ইজ হিউজ। নিউ ইয়র্ক হচ্ছে, আপনারা জানেন যে অন্যতম 10টা শহরের মধ্যে হচ্ছে, ব্যয়বহুল শহরের মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে একটা। তো সেখানে এসে আপনি লিভিং কস্ট, পড়াশোনা এগুলো একসাথে চালাবেন নিজের টাকা দিয়ে, এটা কখনোই সম্ভব না। যাদের কিনা অঢেল টাকা পয়সা আছে তারা হয়তো পারবে, যারা কিনা প্রায় 60-70 লাখ টাকার মতো খরচ করতে পারবে বাপের পকেট থেকে, তারা হয়তো পারবে। যারা বড় শিল্পপতি তারা হয়তো পারবে। আর এটা হচ্ছে টাকা থাকলে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে হয়তো ঢুকতে পারবেন, তো সেটা ভিন্ন জিনিস। তো যাদের হচ্ছে টাকা নাই বলতে হচ্ছে আপনি এখানে এসে টিউশন ফি দিতে আপনি পারবেন না, আপনি হচ্ছে এখানে স্কলারশিপ ফান্ডিং অথবা স্টাইপেন্ড নিয়ে আপনাকে পড়তে হবে। তো তাদের জন্য হচ্ছে আমার গাইডলাইনগুলো। তো আর অনেকেই বলে যে এখানে মাস্টার্সে হচ্ছে স্টাইপেন্ড, স্কলারশিপ, তারপর হচ্ছে ফান্ডিং এগুলো দেয় না। তো এটা হচ্ছে অনেকাংশেই সত্যি, কারণ মাস্টার্সে ফান্ডিংটা সেভাবে দেয় না। সাধারণত ফান্ডিং হয় হচ্ছে পিএইচডিতে। তো যারা পিএইচডি করতে আসে তারা ফুল ফান্ডেড হয়ে আসে, এবং যারা মাস্টার্স করতে আসে তারা বেশি হলে 50% অথবা 25%, ম্যাক্সিমাম 50% স্কলারশিপ পায়, আর বাকিটা তাদেরকে নিজেদেরকে বেয়ার করতে হয়। তো 50% স্কলারশিপ যদি আপনি পানও, তারপরও যে পরিমাণ টিউশন ফি আসবে, এটা আমার মনে হয় না যে বিশেষ করে মিডল ক্লাস যারা আর কি, তাদের পক্ষে এটা বেয়ার করা সম্ভব। হ্যাঁ, জমি জমা বিক্রি করে পারেন, কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করে বেয়ার করা সম্ভব না। সেক্ষেত্রে আমার যদি এরকম অফার থাকতো, আমি নিঃসন্দেহে আসতাম না, কারণ সম্ভব না এটা। সো আমি আসছি কারণ হচ্ছে আমার ফুল পড়াশোনা, টিউশন ফি এগুলো হচ্ছে আমার কোনো খরচ লাগবে না, সেই জন্যই আমি আসছি এখানে মাস্টার্স করতে। আর হচ্ছে যে এখানকার মাস্টার্সের যে কোয়ালিটি, তারপর হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ভ্যালু, সেটা তো আপনারা সবাই জানেন। তো সেই জন্যই আসলে আসা। এখন হচ্ছে যে 12 বছরের যে আমার গ্যাপ ছিল, তো এই গ্যাপটা হচ্ছে আপনাকে প্রপারলি জাস্টিফাই করতে হবে।
আপনার যদি গ্যাপ থাকে তাহলে সেটা সমস্যা নাই, আপনি ইজিলি আসতে পারবেন। আপনি যদি জব করেন সেই জবটাকে আপনি আপনার কী বলে প্রপোজালের মধ্যে আর কি সুন্দর করে তুলে ধরবেন। মানে যখন প্রফেসরকে মেইল দিবেন তখন হচ্ছে সেই মেইলের মধ্যে আপনি আপনার যে জবের রেসপন্সিবিলিটি, ডিউটিস, আপনার প্রজেক্ট, যে জিনিসগুলো আছে আর কি, আমি সেই গ্যাপটার কথা বলছি আর কি, যে গ্যাপের মধ্যে আপনি যা যা করেছেন, হয়তো আপনি একটু ট্রেনিংয়ে থাকতে পারেন। অনেক বাতাস, কী হচ্ছে, আমি তো হচ্ছে কাঁপছি আর কি, ঠান্ডায় কাঁপছি, বোঝা যাচ্ছে না, ঠান্ডায় আমি অনেক কাঁপছি। সো সেই গ্যাপটা আপনাকে মানে বসে থাকা যাবে না। ধরেন 12 বছর গ্যাপ, তো আপনি হয়তো বলবেন যে আমি প্রথম 5 বছর চাকরি করেছি, এরপরে হচ্ছে মাঝখানে 2 বছর কিছু করি নাই, এরপর আবার একটা জায়গায় জয়েন করেছি। সো সেই 2 বছর যে কিছু করি নাই সেটা হচ্ছে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট, তো সেটা দেখানো যাবে না, তো এটা আপনাকে ফিল করতে হবে। আপনি হয়তো জব করতে পারেন, আপনি হয়তো কোনো একটা ভলেন্টিয়ারি রিসার্চের সাথে জড়িত থাকতে পারেন, আপনি হয়তো কোনো ট্রেনিংয়ে থাকতে পারেন, ফুল টাইম ট্রেনিং যেটাকে বলে, আপনি হয়তো কি বলে আবার যে পড়াশোনা তো মাস্টার্স আবার সেটা ঠিক আছে, আপনি যদি আবার মাঝখানে ধরেন মাস্টার্স করলেন, যদি আপনি আমেরিকায় আসতে চান, আপনি যদি বলেন যে আমি অনার্সের পরে 5 বছর জব করেছি, এরপর আবার মাস্টার্স করেছি, এখন আবার আমি এখানে মাস্টার্স করতে আসতেছি, তো এটা আপনাকে ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না। কারণটা হচ্ছে ভিসা অফিসারও দিবে না, আর হচ্ছে প্রফেসর হয়তো ম্যানেজ করতে পারেন, কিন্তু ভিসা অফিসার আপনি ইন্টারভিউ যখন দিবেন অ্যাম্বাসিতে, তখন আপনাকে ভিসা অফিসার এটা গ্র্যান্ট করবে না। কারণ তখন হচ্ছে আপনাকে ওরা বলবে যে আপনি কেন ডাবল মাস্টার্স কেন করবেন, যদি আপনি জাস্টিফিকেশন দিতে পারেন, বাট সেটা একটা রিস্ক হয়ে যায় আর কি। সো আপনি যদিও মাস্টার্স করে থাকেন বাংলাদেশে, যদি আমেরিকাতে আসেন, তা আপনাকে শো করতে হবে যে আমি মাস্টার্স করি নাই, আমি চাকরি করছি, এবং ওই জিনিসটা আপনাকে একটু টেকনিক্যালি হাইড করতে হবে। কারণ ডাবল মাস্টার্স এখানকার আসলে আমেরিকায় আসলে মানুষ পড়াশোনা যে করে ডাবল মাস্টার্স, তারপর হচ্ছে হায়ার স্টাডির প্রতি ওরা, যারা নেটিভ আমেরিকান, তো ওরা হচ্ছে হায়ার স্টাডির প্রতি ওদের অত আগ্রহ থাকে না। তো একটা মানুষ দেখা যায় অনেকে এখানে অনার্সই ঠিকমতো কমপ্লিট করে না, হাই স্কুলের পরে তারা বিভিন্ন জব, বিজনেস এগুলোতে ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে আপনি অনার্স করে বাংলাদেশে মাস্টার্স করে আবার এখানে মাস্টার্স করবেন, তো এটা টিপিক্যাল আমেরিকান যারা আছে তাদের কাছে একটু মানে এটা লাগে আর কি। বাংলাদেশে যেমন হচ্ছে মাস্টার্স পিএইচডি খুব হাই থটের জিনিস, পিএইচডি মানে হচ্ছে বিশাল ব্যাপার, এখানে পিএইচডি অ্যাভেলেবেল বলতে হচ্ছে মানুষ যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারাই হচ্ছে সাধারণত পিএইচডিতে বেশিরভাগ যায়। আর যারা এখানে লোকাল স্টুডেন্ট তারা কাজকর্মে ঢুকে পড়ে, ওরা লাইফটাকে এনজয় করে, ওরা ইনকাম করে, খরচ করে, ওরা অত সিরিয়াস না আর কি। যারা সিরিয়াস হয় তারা একবারে দেখা যায় সায়েন্টিস্ট হয়ে যায়, বিভিন্ন রিসার্চ হয়ে যায়, নোবেল প্রাইজ পেয়ে যায়, কিন্তু যারা ম্যাক্সিমাম হচ্ছে এসব ব্যাপারে সিরিয়াস না, তারা এখানে লাইফটাকে এনজয় করে, ইনকাম করে, খরচ করে, গাড়ি কিনে, বাড়ি কিনে, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এটা হচ্ছে তাদের লাইফের ম্যাক্সিমামদের ক্ষেত্রে হচ্ছে মেন থাকে এটা। তো আপনাকে হচ্ছে জাস্টিফিকেশনগুলো একটু টেকনিক্যালি দিতে হবে যে আপনি কি আপনার গ্যাপে আপনি কি করেছেন, কি প্রোডাক্টিভ কাজ করেছেন, কীভাবে আপনি আপনার স্কিলকে আরও শার্পেন করেছেন, আরও ইমপ্রুভ করেছেন, সেই জিনিসগুলো আপনাকে সুন্দর করে আর কি ফুটিয়ে তুলতে হবে আপনার প্রপোজালের মধ্যে। এবং প্রপোজাল প্লাস যখন প্রফেসরকে কনভিন্স করবেন, ইমেল করবেন, তখন সেগুলো আপনাকে সেভাবে ওখানে লিখতে হবে। তো তারপর তো আপনি যদি প্রফেসর ম্যানেজ হয়, ফান্ডিংয়ে যদি রাজি হয়, অথবা নর্মাল স্কলারশিপ যদি ওইভাবে, সাধারণত সেন্ট্রাল স্কলারশিপ থাকে, স্কলারশিপটা সাধারণত সেন্ট্রাল থাকে, আর প্রফেসর হচ্ছে আপনাকে স্টাইপেন অথবা কী বলে এটাকে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন নেবে, তখন আর কি প্রফেসরকে কনভিন্স করতে হয়। তো আমি প্রফেসরকে মেল দিয়েছিলাম, তা আমার খুব ভালোভাবে সুন্দর করে মেল দিয়েছিলাম এবং তাকে কনভিন্স করেছি। এখন আমি সেই প্রফেসরের আন্ডারে আছি গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আর হচ্ছে যে আর স্কলারশিপ ওইটা তো আছে। তো এটা হচ্ছে আমার অলমোস্ট এই সামনে যেটা আসবে স্প্রিং সেমিস্টার, এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টার।
তারপরে আমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি যেটা আমি বলছি যে আপনারা যারা ইউএসএতে আসতে চান তারা হচ্ছে যে তাদের যে ব্যাচেলরের পরে যারা মাস্টার্স করতে আসতে চান তাদের যদি মাঝখানে গ্যাপ থাকে, অনেক গ্যাপ আছে, 2-3 বছর ব্যাপার না, কিন্তু আর বেশি যদি হয় 5-6 বছর, 10 বছর, 12 বছর, তাহলে সেই সময়টা যদি আপনারা যদি কোনো জব করে থাকেন অথবা কোনো ট্রেনিংয়ে থাকেন, সেটা সুন্দর করে আপনাদের প্রপোজাল অথবা যাকে মেল করবেন, সো তাদেরকে হচ্ছে আপনি ঠিকভাবে ওটা যদি বোঝাতে পারেন, তাহলে সেটা যদি ঠিকভাবে আপনি তাদেরকে বোঝাতে পারেন তাহলে হচ্ছে আপনি হয়তো পজিটিভ রেসপন্স পাবেন, এটা কোনো ব্যাপার না। সো হতাশ হওয়ার কোনো কারণ নেই। যাদের গ্যাপ আছে তারা যদি মাস্টার্স করতে চান অথবা পিএইচডিও করতে চান, তো আপনারা প্রপার জাস্টিফিকেশন দিয়ে ইজিলি আপনারা আসতে পারেন। সো দেখি নেক্সট ভিডিওতে আমি কিভাবে কবে কোন প্রসেস স্টার্ট করেছি, আমার কেমন সময় লেগেছে, এগুলো নিয়ে আমি এক সময় আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তো থ্যাংক ইউ।